খুব ডিস্টার্ব করে দিলাম আজকে একটু তাড়াতাড়ি নিয়ে। যাই হোক, দু একদিন এরকম হবে, করতে হবে। তো চলো, বিষয়টা আজকে আমরা যে পার্টটা আমরা শিখবো সেটা হচ্ছে কি এডুকেশনের যে ভারতবর্ষের এবং ওয়েস্টার্ন যে ফিলোসফার রয়েছে, এডুকেশনাল যে থিঙ্কার রয়েছে। তো আজকে আমরা এডুকেশনাল মোস্ট ইম্পর্টেন্ট যে এডুকেশনাল থিঙ্কার রয়েছে তাদের সম্পর্কে বিশদে বিশদে বলতে মোটামুটি যতটুকু জানার দরকার ততটুকু জানবো। প্রথমে আমরা যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন কে, অরবিন্দ ঘোষ। এগুলো অতটা বিভিন্ন জায়গাতে অতটা থাকে না, তো এখান থেকে মোটামুটি একটা কনসেপ্ট আমরা এখান থেকে নেব। অরবিন্দ এডুকেশন সম্পর্কে ভারতবর্ষের যে ভারতীয় যে দর্শন রয়েছে, সেই ভারতীয় দর্শনের ক্ষেত্রে অরবিন্দ ঘোষের যে ভূমিকা, সেই পার্টটা সেইগুলো আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু একটু লিখে লিখে করতে হবে, সেই কারণে সেট করে নিলাম। ঠিক আছে, ঠিক আছে। চলো, অরবিন্দ ঘোষ কে ছিলেন এই সম্পর্কে আমরা ইতিহাসে হ্যাঁ কম বেশি সবাই পড়েছি, তবুও আমরা একটু জেনে নিই অরবিন্দ ঘোষ কে ছিলেন। আমরা ইতিহাসে যদি 1900 সালের দিকে তাকাই, ঊনবিংশ শতাব্দীতে যদি আমি সেই সময়ের কথা ভাবি বা দেখি, তখন দেখবো যে আমাদের ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন পন্থার উদ্ভব হয়েছিল, সেটা যেটাকে বলা হয় কি চরমপন্থা আন্দোলন। সেই চরমপন্থা আন্দোলন তৈরি হয়েছে কার পরিপ্রেক্ষিতে? অসহযোগিতার মানে সহযোগিতা, কংগ্রেসের যে সহযোগিতার যে নীতি ছিল তার বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য। ঠিক আছে, চরমপন্থী চিন্তাধারার যে দর্শন বা চরমপন্থী যে দর্শন তৈরি হয়েছিল আর কি, যে আদর্শ তৈরি হয়েছিল, তাদের মধ্যে অন্যতম পথিকৃৎ ছিলেন অরবিন্দ ঘোষ। আমরা লাল বাল পাল নাম শুনেছি, ঠিক আছে, যারা কিনা লালা লাজপত রায়, হ্যাঁ, বাল গঙ্গাধর তিলক এবং হচ্ছে বিপিন চন্দ্র পাল। এই তিনজন পাল চরমপন্থা আন্দোলনের ধারক, তবে অরবিন্দ ঘোষও ছিলেন এই চরমপন্থী আন্দোলনের একজন। আমাদের অরবিন্দ ঘোষ, ঠিক আছে, অরবিন্দ ঘোষ ছিলেন চরমপন্থী আন্দোলনের একজন অন্যতম কারিগর। ঠিক আছে, প্রাথমিক পর্যায় থেকে তিনি ছিলেন কিন্তু মানে তিনি খুবই মানে ইন্টেলিজেন্স ব্যক্তি, মানে খুবই ব্যক্তিগতভাবে তিনি খুবই বুদ্ধিমান ছিলেন। ঠিক আছে, তার বায়োগ্রাফি যদি আমরা পড়ি বা জানি, তাহলে কি মানে আমরা পড়েছিলাম যে কি তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, ন্যাশনালিস্ট, তাই না? স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি চরমপন্থী যে আন্দোলন, সেই চরমপন্থী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন এবং সঙ্গে তিনি ছিলেন ফিলোসফার, দার্শনিক। এই দর্শন আজকে এডুকেশন পড়াচ্ছি, এডুকেশনের অরবিন্দ ঘোষের জীবন দর্শন, ফিলোসফি অফ অরবিন্দ ঘোষ। আচ্ছা, তো তিনি ছিলেন একজন একজন ফ্রিডম ফাইটার, এবং কেমন ধরনের ফ্রিডম ফাইটার? সঙ্গে ছিলেন তিনি একজন ফিলোসফার, দার্শনিক। দর্শন কিভাবে এলো তার জীবনে? দার্শনিক চিন্তা ভাবনা কিভাবে এলো? আমরা যখন পড়েছিলাম সেই 1908 সালে, তখন কি হয়েছিল? সেই কি বলতো, কোন মানে কোন কেসের দ্বারা অরবিন্দ ঘোষ যুক্ত হয়েছিল? কোন কেসে যুক্ত হয়েছিল? আলিপুর বোমা মামলা। ইয়েস, আলিপুর যে কনস্পিরেসি কেস ছিল, আলিপুর বোমা মামলা যে কেস ছিল, সেই কেসের প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। ঠিক আছে, তো এই প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। কোন রকমে অরবিন্দ ঘোষকে বাঁচিয়ে দিয়েছিলেন আমাদের চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ব্যারিস্টার ছিলেন চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, তো চিত্তরঞ্জন দাস তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তার পরবর্তীকালে চরমপন্থী আন্দোলনকে বাধা দেওয়ার জন্য আর কি, বা চরমপন্থী আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য কংগ্রেস এবং হচ্ছে ইংরেজ সরকার মানে ব্যাপক মানে কি বলবো, তাদের বিরুদ্ধে অত্যাচার চালিয়েছিলেন যারা চরমপন্থী ছিলেন। ঠিক আছে, কিরকম? লালা লাজপত এই সরি আমাদের বাল গঙ্গাধর তিলককে সেই মান্দালয় জেলে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তারপরে বিপিন চন্দ্র পাল হচ্ছে ইংল্যান্ডে চলে যায় পড়াশোনা করতে।
ঠিক আছে, ইংল্যান্ডে চলে যায় পড়াশোনা করতে। লাল লাল বাল তো হয়ে গেল, বাল গঙ্গাধর বাল তো হয়ে গেল। আচ্ছা, লালা লাজপত রায়। লালা লাজপত রায়কে সেই কি হয়েছিল বলতো? লালা লাজপত রায় কি করেছিল? আহ, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হয়ে পড়ে গেছিলেন, এবং হচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল হচ্ছে বিদেশে চলে গেছিল। আর অরবিন্দ ঘোষও ওই যেহেতু ওই বোমা মামলা থেকে নিষ্কৃতি পেয়ে গেছে, তার পরবর্তীকালে বলছে ভাই আমি আর আর দরকার নেই, আমি ফিলোসফি হয়ে সরি আমি হচ্ছে যোগী হয়ে গেলাম। তার পরবর্তীকালে লাজপত রায় তো স্যার মারা গিয়েছিলেন। উনি তো অনেক পরে মারা গেছিলেন। মাথা হেড হেড ইনজুরি হয়ে মারা গেলেন না? হ্যাঁ, ওটা ওটা অনেক পরে, ওইখানে আমি ওটা মানে তার আগের ঘটনা বলছি। তুমি যেটা ওটা হচ্ছে 1920 সাল নাগাদ, 1920 সালে লালা লাজপত রায় মারা গেছিল। কিন্তু আমি যে ঘটনাটা বলছি এটা হচ্ছে 1908 সাল নাগাদ, 1908-10 এই ঘটনাগুলো হয়েছিল চরমপন্থী আন্দোলনকে দমন করার জন্য। আর লালা লাজপত রায় হচ্ছে 1920 সালে, ওই ঘটনা আমি এখন বলছি না। এখন ঘটনা যেটা বলছি সেটা হচ্ছে 1908-10 সাল নাগাদ ঘটনা। ওই সময় আর কি চরমপন্থী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। ঠিক আছে। আর আমাদের হচ্ছে অরবিন্দ ঘোষ, তিনি হচ্ছিলেন, তিনি যোগী হয়ে গেছিলেন। বলছে ভাই আমার আর দরকার নেই, আর চরমপন্থী আন্দোলন করার দরকার নেই, এবার আমি যোগী হয়ে যাব। যোগীর মাধ্যমে মানে যোগী হয়ে গেলে মানে কি, মানে আমরা অরবিন্দ ঘোষের অনেক বই পড়েছি না, সাবিত্রী, তারপরে হচ্ছে লাইফ ডিভাইন, হ্যাঁ, আচ্ছা আরো অনেক বই আছে, এই সমস্ত বই পড়েছি। তারপরে দক্ষিণ ভারতে গিয়ে তিনি অরোভিল আশ্রম আছে, তোমরা অনেকে ঘুরে গেছো, ওখানে অরোভিল আশ্রম প্রতিষ্ঠা করেন এবং ওখানে সন্ন্যাস মানে যোগী হয়ে যান। এবং যোগী হয়ে যান এবং তার দর্শন, তিনি একজন ফিলোসফার, দার্শনিক, মানে ভারতীয় দর্শনের একজন অন্যতম মানে পথিকৃৎ বলা যেতে পারে। ঠিক আছে, তো আমি একটু পড়ছি, তোমরা একটু শোনো এবং সঙ্গে আমি ডিকটেট করব কি মানে কি এরকম বিষয়গুলো। দেখো, অরবিন্দ ওয়াজ অ্যান ইন্ডিয়ান ন্যাশনালিস্ট, একজন ভারতীয় জাতীয়তাবাদী, এ ফ্রিডম ফাইটার, একজন হচ্ছে স্বাধীনতা সৈনিক, অ্যান্ড এ ফিলোসফার, একজন দার্শনিক, এ যোগী, একজন আবার যোগী। ঠিক আছে, মানে অ্যান্ড এ পোয়েট, এবং সঙ্গে একজন তিনি ছিলেন পোয়েট। তাহলে একজন অরবিন্দ ঘোষের কত ধরনের প্রতিভা দেখো, শুধু প্রতিভা নয়, আস্তে আস্তে আমরা যখন ভেতরে ঢুকবো তিনি কত বিরাট মাপের লোক ছিলেন বুঝতে পেরে যাবে। অরবিন্দ ঘোষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ ছিলেন একজন ন্যাশনালিস্ট অ্যান্ড ফ্রিডম ফাইটার, অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে ফিলোসফার। সঙ্গে কে ছিলেন? সঙ্গে তিনি ছিলেন একজন কবি, পোয়েট, এবং একজন যোগীও হয়ে গেছিলেন, যোগী তো হয়েছিলেন। ঠিক আছে, যোগী। ঠিক আছে, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, তিনি জন্মগ্রহণ করেছিলেন একজন মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, কলকাতাতে। ঠিক আছে, কত সালে? 1872 সালে। এবং 1872 সালে 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, ওকে। and he was born in educational middle class family, শিক্ষিত একজন মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন at কলকাতা in Bengal 15 আগস্ট 1872। At the age of 7 he went to England and lived there 14 years। অর্থাৎ তিনি 7 বছর বয়সে তিনি কোথায় চলে যায়? ইংল্যান্ডে চলে যায়। মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করে ইংল্যান্ডে চলে যায়, এটা হবে না, এটা মনে হচ্ছে মানা যায় না। এটা অবশ্য হায়ার কাস্ট ফ্যামিলিতে হায়ার কাস্ট না, হায়ার হচ্ছে হায়ার মানে কি বলবো, উচ্চ বংশজাত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, 7 বছর বয়সে তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যায়, তাই না? এটা তো মিডল ক্লাস ফ্যামিলি দ্বারা সম্ভব না। এবং এবং সেখানে তিনি শিক্ষা গ্রহণ করেন, কোথায়? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। ঠিক আছে, এবং পাশাপাশি তিনি এবং অনেক ধরনের ভাষা তিনি শেখেন, ল্যাটিন, গ্রিক। ঠিক আছে, আমাদের ইউপিএসসি পরীক্ষা হয়েছিল, ইউপিএসসি মানে আইএএস পরীক্ষা হয়েছিল, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা হয়েছিল, আইএস পরীক্ষাতে তিনি প্রথম র্যাঙ্ক করেছিলেন। ঠিক আছে, এবং তিনি তার মানে দক্ষতা বিভিন্ন ভাষাতে ছিলেন, ল্যাটিন, গ্রিক, ঠিক আছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মডার্ন ইংলিশ, সমস্ত বিষয় তিনি মানে ভাষাতে তিনি দক্ষ ছিলেন। ঠিক আছে, এইটা হচ্ছে তার স্পেশালিটি, মানে তিনি গ্রিক এবং ল্যাটিন যে এবং ফ্রেঞ্চ ভাষাতেও তিনি দক্ষ ছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে তার জীবনী, মানে তিনি
জন্মগ্রহণ করেন 1872 সালে 15ই আগস্ট কলকাতাতে, এবং হায়ার মানে মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম, এবং 7 বছর বয়সে তিনি ইংল্যান্ডে চলে যায়। সেখানে তিনি মানে সংসার ধর্ম গ্রহণ করেন। তিনি সেখানে গিয়ে হচ্ছে বিভিন্ন মানে শিক্ষা লাভের জন্য সেখানে গিয়েছিলেন, এবং ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ এবং মডার্ন যে ইংলিশ সমস্ত মানে ভাষাতে তিনি একজন দক্ষ হয়ে ওঠেন। ঠিক আছে, আচ্ছা এবার চলো ফিলোসফি অফ শ্রী অরবিন্দ ঘোষ। ওকে, অরবিন্দ ঘোষ দেখো, মানে অরবিন্দ ঘোষ সম্পর্কে এইটুকু যতটুকু বললাম ততটুকু লিখে নাও। লেখো লেখো অরবিন্দ was a nationalist, freedom fighter, philosopher, yogi and poet. স্যার আর একবার বলবেন? অরবিন্দ was Indian nationalist, freedom fighter, philosopher, yogi and poet. ওকে, তিনি জন্মগ্রহণ করেন 1872 সালে 15ই আগস্ট 1872 সালে 15ই আগস্ট। ওকে, তিনি 7 বছর বয়সে ইংল্যান্ডে যান পড়াশোনার জন্য, এবং সেখানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, এবং তিনি ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ, জার্মান, ল্যাটিন হয়েছে, গ্রিক, ফ্রেঞ্চ, জার্মান হয়েছে, ইতালিয়ান এবং স্প্যানিশ ভাষাতে তিনি দক্ষ হয়ে ওঠেন। স্প্যানিশ আরো দু একটা লেখো। মডার্ন ইংলিশ ভাষাতে তিনি দক্ষ হয়ে ওঠেন। ঠিক আছে, চলো এবার চলো প্যারা চেঞ্জ করে। বাড়ি কোথায়? হ্যাঁ বাড়িটা? কি বলছো? এনার বাড়ি মানে ছিল? কলকাতাতে। হ্যাঁ লেখো, he was born at middle class family at কলকাতা। হয়েছে, ওয়েস্ট বেঙ্গল, যদিও 1872 15ই আগস্ট। স্যার ইউনিভার্সিটিটার নাম কি? হ্যাঁ, ইউনিভার্সিটি লেখো, আমাদের কেমব্রিজ ইউনিভার্সিটি। আমাদের আবার আমাদের না, এটা কেমব্রিজ, ঠিক আছে, কেমব্রিজ ইউনিভার্সিটি। ঠিক আছে, চলো এবার দেখো
অরবিন্দ ঘোষ তিনি একটা মানে কথা বলেছিলেন, অনেক কথা বলেছিলেন, একটা কথা বলেনি। অ্যাকর্ডিং টু অরবিন্দ ঘোষ কি বলছেন লিখে নাও। অ্যাকর্ডিং টু অরবিন্দ ঘোষের মতে, ইনভাইটেড কমার মধ্যে রাখবে, দেখো দি এম অফ যোগা the aim of yoga why দিয়ে শুরু হবে, yoga is an inner self development, ওকে। দেখো তিনি তো একজন যোগী ছিলেন, তো তিনি সেটাই বলছেন যে এম অফ যোগার মেন এম কি, ইজ অ্যান ইনার সেলফ ডেভেলপমেন্ট, মানে কি আমাদের যে সেলফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এই সেলফ ডেভেলপমেন্ট করা, ইনার ডেভেলপ, অন্তর্নিহিত যে সেলফ ডেভেলপমেন্ট সেটাকে বিকাশ করাই হচ্ছে প্রধান লক্ষ্য হচ্ছে যোগা। এই যোগার মাধ্যমে আমাদের ভেতরে যে মানে যে আত্মা রয়েছে তাকে ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট করা, আত্মনির্ভরশীল করে তোলা হয়েছে। এর মাধ্যমে কি ডেভেলপমেন্ট হবে আমাদের, এর মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট হবে মেন্টাল হেলথ, যে মেন্টাল হেলথ দেখো ইনভার্টেড কমার মধ্যে রাখবো কি, মেন্টাল হেলথ। না ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে না, এই পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে। তাহলে এই যোগার মাধ্যমে কি হবে তিনি কি বলছেন, আমাদের যে মানসিক মানে স্বাস্থ্য, সেই মানসিক স্বাস্থ্য ডেভেলপমেন্ট হবে। ওকে, আর কি হবে, অনেক কিছু হবে, এর মাধ্যমেই তো সবকিছু হয়, যে আমাদের যে আত্মা রয়েছে সেই আত্মার হচ্ছে মানে আত্মার ডেভেলপমেন্ট হবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে। and সুপার মেন্টাল দিয়ে দিয়েছি, ছেড়ে দাও, সুপার মেন্টাল করতে হবে না। চলো, এই হচ্ছে যোগার মেন উদ্দেশ্য। কারা কারা যোগা করো এখানে এভরিডে, যোগা করো কেউ আছো? প্রিয়াঙ্কা করে, বাহ, ভেরি গুড। না স্যার, আমি করি না। আমি স্যার শুধু ঘুমাই। আমাকে স্যার যখন আপনি বলবেন ঘুমাতে, আমি ঘুমিয়ে যেতে পারবো। যোগা টোগা হয় না আমার দ্বারা। ও আচ্ছা আচ্ছা, এটা করবে, অরবিন্দ ঘোষ যোগী ছিলেন, তুমিও করো যোগ। স্যার আপনি করুন তো। স্যার আপনি এক্সারসাইজ করেন, আপনি বলেছিলেন। আমি একটু হালকা করে করি। তো করলে খুব ভালো হয় স্যার, সারা দিনটা খুব ভালো যায়। হ্যাঁ, এটা ঠিক কথা। নেক্সট আরেকটা তিনি কথা বলেছেন, লেখো, এগুলো আসে এই যে ইনভাইটেড কমার মধ্যে কে বলেছেন এরকম প্রশ্ন আসে, তুমি দেখবে প্রিভিয়াস এর কোশ্চেন ঘেটে দেখবে। দেখো ট্রু নলেজ, দেখো ট্রু নলেজ ইনভাইটেড কমা is not attained by thinking H-I-N-K, K-I-N-G, thinking,
full stop. It is what you are. It is what you become. Okay, অরবিন্দ। কি বলছে অরবিন্দ? বলছে ট্রু নলেজ ইজ নট অ্যাটেইনড বাই থিঙ্কিং, it is what you are, it is what you become. Okay, আরেকটা লেখো। অ্যাকর্ডিং টু অরবিন্দ বা তার মতে আর কি, দ্য ডিভাইন ট্রুথ, লেখো the divine truth, sorry, TRU, divine truth is greater than any religion হয়েছে, or idea or philosophy তিনি কি বলছেন? ডিভাইন ট্রুথ। এই ডিভাইন, এই আমরা লাইভ ডিভাইন পড়েছি, ঠিক আছে? লাইভ ডিভাইন কার লেখা? অরবিন্দ ঘোষ। তো ইনি বলছেন যে ডিভাইন ট্রুথের বাংলা কি বলতো? চিরন্তন সত্য। হ্যাঁ, চিরন্তন সত্য, সেটাই বলছেন যে চিরন্তন সত্য ইজ গ্রেটার দ্যান এনি রিলিজিয়ান, যে কোনো রিলিজিয়নের থেকে চিরন্তন সত্য হচ্ছে। স্যার ডিভাইনের বাংলা স্বর্গীয়টা মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। স্বর্গীয় বলছেন, দিব্য বা ডিভাইন মানে দিব্য বলা হয় না, বা স্বর্গীয় বলা যেতে পারে, বা চিরন্তন বলা যেতে পারে, আধ্যাত্মিকও বলা যেতে পারে স্যার, আধ্যাত্মিক সত্য। হ্যাঁ, আধ্যাত্মিক সত্য বা দিব্য সত্য বা স্বর্গীয় সত্য ইজ দি গ্রেটার দ্যান এনি রিলিজিয়ান, যে কোনো ধর্মের থেকেও অনেক বড়, আইডিয়া থেকে বড় এবং ফিলোসফি থেকেও সেটা বড়, এটাই তিনি বলেছেন। হয়েছে? অ্যান্ড তিনি যে ফিলোসফি দিয়েছেন, ঠিক আছে, স্পেশালি তার যে ফিলোসফি, ঠিক আছে, সেই ফিলোসফি কেবলমাত্র মানে ইন্টিগ্রেটেড যে বিষয়টা, ইন্টিগ্রেটেড না, ইন্টিগ্রাল যে এডুকেশন, সেই ইন্টিগ্রাল এডুকেশনের উপর তিনি বেশি জোর দিয়েছেন। হিজ ফিলোসফি বেসড অন, লিখে নাও, হিজ ফিলোসফি বেসড অন ইন্ট্রিগাল, লেখো ইন্ট্রিগাল, এটা পরীক্ষা আসে যে তার মানে, হ্যাঁ কোটেশনের মধ্যে না না, এটা তার ফিলোসফির যে বিষয়, কোটেশনের মধ্যে না, এটা হয়ে গেছে, এটা একটা পয়েন্ট করে লিখতে পারো, তার ফিলোসফি কেমন, দেখো হিজ ফিলোসফি is based on আছে ইন্টিগ্রাল
ইন্টিগ্রালিজম, ইন্টিগ্রালিজম, এটা ইনভাইটেড, এটা হচ্ছে আন্ডারলাইন করো, ইন্টিগ্রালিজম, এটা হচ্ছে মেন পয়েন্ট। এটা এটা জানলে বাকিগুলো সব হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা ইন্টিগ্রেটেড, আমি একটু বোঝাচ্ছি, দেখো ইন্টিগ্রেটেড এডুকেশন আর যে বিষয়টা কি জানে, ঠিক আছে, এগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখে নাও, ঠিক আছে। হিজ ফিলোসফি বেসড অন, যে তার ফিলোসফি কেমন, এটাই প্রশ্ন আসে। যে ইন্টিগ্রালিজম এই বিষয়টা কি রকম জিনিস, কেউ বলতে পারবে, বলো তো? হ্যাঁ, এই ইন্টিগ্রাল কথার অর্থ হচ্ছে অখণ্ড, মানে সম্পূর্ণ, গোটা, সবকিছু সমন্বয়ে অনেক কিছু বিষয় একসাথে মানে সংযুক্ত করে পড়ানো। যেমন আমাদের ভূগোলের মধ্যে স্যার ম্যাথস আছে, হিস্ট্রিও আছে, ফিলোসফিও আছে, সেটাই তো ইন্টিগ্রেটেড কিন্তু এডুকেশন না স্যার? কিন্তু অরবিন্দ ঘোষ কি বলতে চাইছে? তিনি তো ইতিহাস ভূগোল পড়াচ্ছে না, তিনি তার ফিলোসফি দর্শন দিচ্ছেন। তিনি তাহলে দর্শনের মধ্যে কি বলতে চাইছে? ইতিহাস ভূগোল পড়ানোর কথা তো তিনি মানে একটা দর্শনের মধ্যে তো বলবেন, কিন্তু সেরকম ভাবে ইতিহাস ভূগোলকে এরকম ভাবে বলা যেতে পারে? স্যার বলুন, ডালিয়া। স্যার স্যার পরিপূর্ণতা মানে আহ, একটা হোলনেস যেটাকে বলে, হ্যাঁ, সামগ্রিক বিষয়টা কি? হ্যাঁ, সামগ্রিক বিষয়টা হবে, ঠিকই আছে, তবে স্যার, এটা এটা ইন্টিগ্রাল কথার অর্থ তো অখণ্ড বা গোটা। এখানে উনি যে ফিলোসফিটার কথা বলেছিলেন শিক্ষা ব্যবস্থাতে কার্যকরী করার জন্য, সেটা হ্যাঁ, হচ্ছে মানে ব্যক্তির সামগ্রিক বিকাশ সাধন, যেরকম ওই বৌদ্ধিক, মানসিক, সামাজিক, নৈতিক, সম্পূর্ণ, মানে তার দেহ, মন, আত্মা সম্পূর্ণ সবকিছুর বিকাশ যাতে শিক্ষার মাধ্যমে হয়, হ্যাঁ, সেটাই তিনি বলতে চেয়েছিলেন। একদম ঠিক কথা। কিন্তু সে তো অবশ্যই প্রত্যেকটা ফিলোসফার সেটাই বলতে চাইছে, রবীন্দ্রনাথও বলতে বলতে চাইছে, বিবেকানন্দও বলেছে যে হোল ডেভেলপমেন্ট হবে, তোমার ভৌতিক, আধ্যাত্মিক, তোমার ব্যক্তিগত, সামাজিক, মানে দৈহিক, নৈতিক, সব বিকাশ ঘটাতে হবে, এগুলো প্রত্যেক ফিলোসফার বলছে। কিন্তু ফিলোসফি দর্শনের দিক থেকে অরবিন্দ ঘোষ ইন্টিগ্রালিজমের এই যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন, কেন উল্লেখ করেছেন, এই বিষয়টা কি? অ্যাকচুয়ালি প্রত্যেকটা দর্শন আমরা যদি লক্ষ্য করি, তাহলে সেই সব দর্শনগুলো কি কি? আইডিয়ালিজম, ন্যাচারালিজম, রিয়েলিজম, প্র্যাগমাটিজম, এই সমস্ত দর্শনের যে মেন বিষয়বস্তু, তিনি এই যে সমস্ত দর্শনকে একটা সিনথেসাইজ করেছেন, ঠিক আছে। তো ইন্টিগ্রালিজম ইজ দি সিনথেসাইজ অফ আইডিয়ালিজম, প্র্যাগমাটিজম, ন্যাচারালিজম, অ্যান্ড হচ্ছে ওই তোমার লাস্টে যেটা বললাম, ওই রিয়েলিজম, এই সমস্ত, এবং স্পিরিচুয়ালিজম, তিনি আধ্যাত্মিকতার উপর তো বেশি গুরুত্ব দিয়েছেন, সেখানে স্পিরিচুয়ালিজমও অ্যাড হচ্ছে। তো তার দর্শনের মূল বিষয় হচ্ছে সমস্ত দর্শনের সিনথেসাইজ করা, এবং সেটা মিলিয়ে হচ্ছে একটা যে দর্শন, সেটা হচ্ছে ইন্টিগ্রালিজম। বোঝা গেল তো? মানে তিনি এটাই বলতে চাইছেন যে তার ফিলোসফি যে ইন্টিগ্রালিজম তিনি কথাটা বলেছেন, বলতে চাইছেন তিনি হচ্ছেন, সেটা হচ্ছে কি, ইন্টিগ্রালিজম মিন্স হচ্ছে দ্য সিনথেসাইজ অফ আইডিয়ালিজম, ন্যাচারাল, অর্থাৎ সমস্ত দর্শনের যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মধ্যে তিনি সংশ্লেষ করার চেষ্টা করেছেন এই ইন্টিগ্রালিজমের মাধ্যমে। কিন্তু আইডিয়ালিজমে বিশ্বাস করতেন না। অবশ্যই আইডিয়ালিজম তো অবশ্যই, আধ্যাত্মিকতা তো তখনই পৌঁছাত, মানে আধ্যাত্মিকতা আইডিয়ালিজমের মূল দর্শন কি, মূল বিষয়বস্তু কি, যে আত্মার, আমাদের প্রত্যেকের ভেতরে যে আত্মা রয়েছে, সেই আত্মাকে ডেভেলপমেন্ট করতে হবে। সেই আত্মার ডেভেলপমেন্ট করলে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাবো, কারণ আত্মার মধ্যেই রয়েছে ঈশ্বর। সেই কারণে মেন কথা এটাই যে তিনি বহুত্ববাদে বিশ্বাসী করেন না, সবকিছু মিলিয়ে একটা গোটা একটা জিনিসে বিশ্বাসী করেন। হ্যাঁ, সবকিছু নিয়ে একটা তিনি মানে একটা দর্শন দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক আছে। মিলিয়ে একটা থিওরি। হ্যাঁ, যেটা ইন্টিগ্রালিজমের থিওরি বলতে বোঝাতে চেয়েছেন। চলো লিখে নাও, integralism means the synthesis of idealism, realism, স্যার আরেকবার লাইনটা বলুন। লেখো integralism
আচ্ছা কোনটা বলবো? হিজ ফিলোসফি ইজ বেসড অন, লেখা আছে হিজ ফিলোসফি বেসড অন ইন্টিগ্রালিজম। হ্যাঁ মিনসের দেখো, হ্যাঁ ইট ইজ বেসড অন, আচ্ছা দেখো কি বললাম, হ্যাঁ ইন্টিগ্রালিজম is the synthesis of idealism, realism, pragmatism, spiritualism, ওকে, এটাই লিখেন। ওকে, ওকে, এই যে ইন্টিগ্রালিজম, এই যে দর্শন, এই দর্শনের কথা তিনি বলছেন, এই দর্শন সমস্ত দর্শনের একটা সংশ্লেষিত বিষয় হচ্ছে ইন্টিগ্রালিজম। এবং এই ইন্টিগ্রালিজম দর্শনে তিনি পৌঁছাতে গেলে তিনি একটা পদ বলেছেন, সেই পদটা কি? যোগা। ওকে, এই যোগা কি করছে? এই যোগা ট্রান্সফার করছে, কি ট্রান্সফার করছে? আমাদের যে ম্যানকাইন্ড রয়েছে, আমাদের যে মানুষত্ব রয়েছে, সেই ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট করবে। অ্যান্ড যে লাইফ, ঠিক আছে, এই লাইফের যে বিভিন্ন পার্ট রয়েছে, মানে কি বলবো, কি বলতে চাইছে তিনি, মানে যে মানুষত্ব রয়েছে সেটাকে ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে। এবং আমাদের মধ্যে যে আত্মা যে রয়েছে সেই আত্মাকেও ডেভেলপমেন্ট করবে এই যোগা, ঠিক আছে। তাহলে একটু লাইনটা বলবো। এই যোগার মাধ্যমে ট্রান্সফার হয় কি আমাদের ম্যানকাইন্ড। লেখো যোগা ট্রান্সফার বা ট্রান্সফর্ম করে, যোগা ট্রান্সফর্ম করে, কি ট্রান্সফর্ম করে? ম্যানকাইন্ড। লাইফ অ্যান্ড বডি, আমাদের এই যোগা ট্রান্সফর্ম করে, কি করছে? আমাদের ম্যানকাইন্ডকে ট্রান্সফর্ম করছে, আমাদের লাইফকে ট্রান্সফর্ম করছে, এন্ড আমাদের বডিকে ট্রান্সফর্ম করছে। কোথায় ট্রান্সফর্ম করছে? টু দি সুপারম্যান, টু সুপারম্যান। বলো এবার তোমরা যোগা করবে? ইয়েস অর নো? এবার তোমরা যোগা করবে? টাইম নেই, হ্যাঁ, টাইমের বড়ই অভাব। হ্যাঁ এটা ঠিক কথা, টাইমের। তোমরা যা বিয়ের আগে রেগুলার করতাম, তারপর সব শেষ। হ্যাঁ, তাহলে যোগা আমাদের কত কিছু মানে চেঞ্জ করে দেয়। সঠিকভাবে করতে হবে। আমরা কি, আমরা মানে 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা এইরকম যোগা করি, আমাদের কি আর ডেভেলপমেন্ট হবে? যোগা করতে গেলে মোটামুটি 2 ঘন্টা 1 ঘন্টা সত্যি কথা যোগা করলে না, 1 ঘন্টা কোনো ব্যাপার না। 1 ঘন্টা মানে কোন মুহূর্তে চলে যাবে কিছু বোঝা যায় না। তবুও কম পড়ে সময়, কিন্তু সময় তো অত নেই যে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে যোগা করবে। আমি সেই তখন করতাম, তখন ওই পড়াশোনা হতো না, ওই শুধু ওই হতো, মানে ছোটাছুটি যখন করতাম আগের বছর যেটা করেছিলাম, ঠিক আছে। এই ভোরবেলা বেরোতাম, ভোরবেলা বেরিয়ে আমি ফিরতাম ধরো ওই 11টার দিকে, ঠিক আছে, সবকিছু করে। ওটা যদিও যোগা করে যোগা করে না, ওটা হচ্ছে ওই সবকিছু থাকতো ওর মধ্যে, দৌড়ানো, রান থাকতো, মানে ছোটাছুটি, যেটা দৌড়াতে হতো, দৌড়ানোর পরে ওই সমস্ত বিষয়গুলো করতে হতো। ওইগুলো করে করে মানে ও সারাদিন, তাহলে তখন আর পড়াশোনাই হবে না কিছু, ঠিক আছে, ওই থেকে ডিটাচ হয়ে যাবে। আমার হাজবেন্ড স্যার ভোর 3টার সময় বেরিয়ে যায়, মানে এক্সারসাইজ, রানিং আর মানে যেটা বলছেন যোগার মতনই করে। তো ভোর 3টের সময় বেরিয়ে যায়। ও বলে আমার কোনো ব্যাপারই নেই, ওরা মানে ও ছোট থেকে ওরকম করে। তাতে স্যার 12টার সময় ঘুমালো। মানে আমি ভাবি যে কি আমি বাবারে মানে 3টের সময় উঠতে গেলে স্যার আমাদেরকে মোটামুটি 9টায় তো ঘুমিয়ে যেতে হবে, কিন্তু 12টা ঘুমালেও 3টেই উঠে যায়। আচ্ছা, 2 ঘন্টা ঘুমালে মানে এনাফ। আর সারাটা দিন স্যার ভালোই যায়, যেটা স্যার আপনি মানে বললাম না স্যার এখনই
হুম হুম সারাটা দিন খুব ভালো যায় যোগা বা এক্সারসাইজ করলে। হুম হুম। আচ্ছা, এটা তো অবশ্যই হয়। ওকে, চলো এবার চলো দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ, আচ্ছা কয়েকটা ফিচার্স লিখিয়ে দিই অরবিন্দ ঘোষের যে ফিলোসফি রয়েছে। লেখো মোস্ট ইম্পর্টেন্ট, আচ্ছা এখান থেকে এগুলো লিখে না এই পর্যন্ত, এখানে একটা এইটা 1 নম্বর লেখো, এটা 1 নম্বর দর্শন লেখো, বা 2 নম্বর, এটা 3 লেখো। আচ্ছা নেক্সট লেখো ফিলোসফি যে ফিচার্স গুলো আছে সেগুলো লেখাচ্ছি। লেখো নেক্সট 4 নম্বর লেখো everyone have something divine in himself। হয়েছে? ওকে, মানে এভরিওয়ান হ্যাভ সামথিং ডিভাইন ইন হিমসেলফ। এই ডিভাইন কি করে লিখে নাও, ডিভাইন ক্যান অবটেন বাই স্পিরিচুয়ালি। এই ডিভাইনটা পাওয়া যায় কোথা থেকে? স্পিরিচুয়ালিজম মানে আধ্যাত্মিকতা থেকে আসে। লেখো ডিভাইন পাওয়া যায় আধ্যাত্মিকতা থেকে। লাইনটা একবার বলুন। কোনটা? লেখো দিস ডিভাইন, লেখো দিস ডিভাইন বললেন, হ্যাঁ। ক্যান বি obtained from, obtained by, লিখো দিস ডিভাইন ক্যান বি obtained by, obtain আমি লিখছি, বাকিটা তোমরা লেখো, obtained by discipline, discipline that যেটাকে বলা হয় that is called যোগা। ওকে, স্যার আগের দিন ক্লাসে কি লিখিয়েছেন তাহলে? আগের দিন, আগের দিন কি হয়েছিল, কি রবীন্দ্রনাথ হয়েছিল মনে হয়। না, তারপর তো গান্ধীজি করালেন, তারপরে কি হলো? কি হয়েছিল বলো তো, কেউ বলে দাও তো, মনে নেই আমার। লাস্ট ক্লাসে কি হয়েছিল বলো, কেউ ক্লাসে ছিলে না নাকি? স্যার আজকে গান্ধীজির, স্যার গান্ধীজির ফিলোসফি ছিল। গান্ধীজি। হ্যাঁ, গান্ধীজি ফিলোসফি হয়েছিল। আচ্ছা, তো তারপর থেকে আর তার এডুকেশন ক্লাস হয়নি স্যার আর? এডুকেশন ক্লাস তো লাস্ট, মানে আমি তো অনেকদিন পর অ্যাড হচ্ছি, সেজন্যই জিজ্ঞেস করলাম যে আর হয়েছে কি। মনে হয়। তারপরে লেখো দেখো অ্যাকর্ডিং টু অরবিন্দ, অরবিন্দের মতে the main instrument, the main instrument of thought, of thought is mind। মানে আমাদের যে আমাদের মানে মেন চিন্তার মেন বিষয় হচ্ছে আমাদের মন, ঠিক আছে? মেন ইনস্ট্রুমেন্ট অফ থট ইজ মাইন্ড। হয়েছে? নেক্সট লেখো he believed, he believed
Brahma in everyone. He believed Brahma in everyone. প্রত্যেকের মধ্যে ব্রহ্মা রয়েছে। চলো আর এখান থেকে লিখছি। চলো নেক্সট লেখো মোস্ট ইম্পর্টেন্ট, তার কয়েকটা গুরুত্বপূর্ণ বই, এগুলো পরীক্ষাতে আসে। চলো লেখো বুকস। নেক্সট ফার্স্ট লেখো, 1 নম্বর লেখো দি মাইন্ড অফ লাইফ। নাম্বার 2 লেখো আইডিয়া অফ হিউম্যান ইউনিটি। essay on Gita. चार नंबर लिखो the human cycle. नेक्स्ट देखो लाइफ डिवाइन। Sir, the human cycle, लाइफ डिवाइन। नेक्स्ट देखो सावित्री। नेक्स्ट देखो द सीक्रेट ऑफ द वेद। secret of Ved. हाँ वेद। ओके স্যার আগের পেজটা একটু দেখি। ঠিক আছে স্যার। আচ্ছা এবার তিনি ইন্টিগ্রাল যে এডুকেশনের কথা বলেছেন, ইন্টিগ্রাল এডুকেশন কনসেপ্টটা দিয়েছেন। দেখো ইন্টিগ্রাল এডুকেশন কয়েকটা তিনি তার গুরুত্বপূর্ণ যে দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। ফাংশন অফ দি ইন্টিগ্রাল তো লেখালেন না প্রথমেই? হ্যাঁ ওখানে লিখে দিয়েছি, আর লিখতে হবে না, ছেড়ে দাও। আচ্ছা চলো এই যা লিখেছি এর মধ্যেই সব অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। প্রিন্সিপাল অফ টিচিং। ওকে চলো আপনি যে কয়েকজন ইন্ডিয়ান ফিলোসফারের নাম বললেন তার মধ্যে গান্ধীজি বাদে বাকি সব তো বেঙ্গলি। বেঙ্গলি বলতে মানে বাঙালি। হ্যাঁ 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 সবাই বাঙালি। কি অবস্থা ভাবো, হ্যাঁ সবাই বাঙালি কেবলমাত্র গান্ধীজি বাদে। তার মানে ভাবো তাহলে আমাদের মানে বাঙালিরা কত বুদ্ধিমান। সেইখানে দেখেছো বাঙালি এত সবাই ভয় পায়, এত রেসপেক্ট করে সবাই। স্যার ছিল, এখন সেই ইউনিকনেসটা হারিয়ে ফেলেছে বাঙালিরা। সত্যি একদম মানে সেগুলোই আমাদের যে বাঙালিরা অন্যান্য কালচার আপন করছে। কালচার নিয়ে অসুবিধা নেই, কিন্তু মানে যে বাঙালির যে প্রকৃত সে সত্তা, এত যে মানে
মানে ফিলোসফার যত রয়েছে, ইন্ডিয়ান ফিলোসফার সবই তো বাঙালি, গান্ধীজি বাদে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে বাঙালিদের যে ইউনিকনেসটা ছিল সেটাই হারিয়ে গেছে না। ভারতবর্ষ এদেরকে দেখে শেখে। হ্যাঁ, শিক্ষা লাভ করে বাঙালিকে দেখে, শিক্ষা লাভ করে ভারতবর্ষের মানুষরা। ভালো করে তোকে এই দর্শনগুলো কারা দিয়েছে? বাঙালিরাই দিয়েছে। সবাই বাঙালি, এবং এইগুলোই পড়ানো হয় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে, এইগুলোই পড়ানো হয়। অর্থাৎ ভারতবর্ষের মানুষরা শিখছে বাঙালিকে দেখি। ঠিক আছে, কি অবস্থা ভাবো। আর এখন সব আমাদের, সত্যি কথা, আমাদের বিশাল ভুল হয়ে গেছে। আমাদের সিস্টেম গুলো এমন সব তৈরি হয়ে যাচ্ছে, কি মানে কি বলবো, এগুলো সব প্ল্যান ভাবে কেউ কেউ কিছু করছে, নাহলে হবে কেন এরকম অধঃপতন হবে কেন? হ্যাঁ, স্যার আমরা ওয়েস্টার্ন কালচার অ্যাডাপ্ট করে নিয়েছি, আর ওয়েস্টার্ন মানে কান্ট্রি গুলো আমাদের কালচার। ওয়েস্টার্ন কালচার মানে যারা একটু আধুনিক হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, তারা ওয়েস্টার্ন কালচার হচ্ছে, অসুবিধা নেই, সে হোক। যারা হচ্ছে, এই যে দেখুন, আপনি বললেন অরবিন্দ কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, সে কি ভুলে গেছে তার ইউনিভার্সিটিটা? আমি সেটা বলছি, হ্যাঁ, বিদেশে পড়াশোনা করলে কি সে এই দেশটাকে ভুলে গেছে না দেশের কালচারকে ভুলে গেছে? হুম, কিন্তু যারা এইসব দূরে পড়াশোনা করতে যাচ্ছে তারা আর দেশে ফিরছেই না। সেটাই। আরে এখন দেখো না, এখন মানে বেশিরভাগ তো ওই সে চলে যাচ্ছে, ঠিক আছে, চলে দেশে ফিরুন না করে, কিন্তু এই যে আমাদের পুরো সিস্টেম গুলো একদম আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমার মনে হয় সবকিছু শেষ হয়নি, আছে। ঠিক আছে। হুম, আচ্ছা, চলো নেক্সট লেখো। আচ্ছা, এই দর্শনটা ছেড়ে দিলাম, হ্যাঁ, এই দর্শন আর ইয়ে করতে হবে না। চলো এবার ডিউটা আসে, ডিউটা একটু পরীক্ষায় আসে। ডিউ, দেখো জন ডিউ, ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান শেষ সব? হ্যাঁ, ইন্ডিয়ান শেষ। বিবেকানন্দ লেখার নেই তো? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? হুম, ও, তাহলে আমার কাছে নেই স্যার বিবেকানন্দটা। বিবেকানন্দ নোটসটা গ্রুপে আছে, দেখে নেবে। আচ্ছা, ঠিক আছে। এই জন ডিউ এগুলো কি বলতো, সব এই জায়গাতে পাবে না এগুলো। এই যে এই জন ডিউ ফিউ যেগুলো আছে, জন ডিউ ফিউ এমন ভাবে বলছি যারা, কি অবস্থা। লেখো জন ডিউ। স্যার, আপনি যে দিয়েছিলেন ওয়েস্টার্ন ফিলোজফারদের মক টেস্ট নেবেন, আপনি কি ওয়েস্টার্ন ফিলোজফারদের ক্লাস করিয়েছেন? না না না, হয়নি হয়নি, এই আজকের হবে। ওয়েস্টার্ন ফিলোসফার বলতে ওই জন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে স্যার। জন ডিউটা করো একটু, করে নিলে হয়ে যাবে। জন ডিউ আর কাকে দেবো, ফাইবেল ফাইবেল ওইগুলো দু একটা বই টই করে দেবো। চলো লেখো জন ডিউ লেখো। হয়েছে? আচ্ছা, জন ডিউ কোথাকার লোক ছিল? লেখো আমেরিকান একজন, লেখো আমেরিকান ব্যক্তি হলেন, আমেরিকান ব্যক্তি ছিলেন জন ডিউ। ঠিক আছে। এবং তিনি, তার লেখা একটা গুরুত্বপূর্ণ বই লেখো, স্কুল অ্যান্ড সোসাইটি। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন না? হ্যাঁ, অনেক বই আছে, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, স্কুল অ্যান্ড সোসাইটি, লেখো। ওই বইগুলোই পড়ে পরীক্ষায়, একটু লিখে দিই।
অত এইসব মানে এই যে এতক্ষণ যেগুলো পড়লাম এত মানে বিশাল ডিটেলস আছে। এইবার হচ্ছে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে ওই ওয়েস্টার্ন ফিলোসফার থেকে এইগুলো করতে হবে। বইটির নাম বলুন আরেকবার, স্কুল এন্ড লেখো স্কুল অ্যান্ড সোসাইটি। ঠিক আছে, মানে জন ডিউয়ের মেন বিষয়বস্তু হচ্ছে যে আমাদের জীবন মানেই শিক্ষা, আর শিক্ষা মানেই জীবন। এটাই তিনি বলতে চাইছেন, মানে আমাদের জীবন মানেই শিক্ষা, শিক্ষা নিতে হবে, এবং শিক্ষাই হচ্ছে জীবন, জীবন হচ্ছে শিক্ষা। এর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এটাই তিনি বলতে চাইছেন। ঠিক আছে, এবং জন ডিউ হচ্ছে প্রয়োগবাদী বিশ্বাসী ছিলেন, সেই কারণে অ্যাক্টিভ মানে লার্নিং বাই ডুইং মেথডের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। ওকে, দাঁড়াও আরো কয়েকটা বই বলছি। জন ডিউ, লেখো জন ডিয়ের বুক লেখো, লেখো ডেমোক্রেসি অ্যান্ড সোসাইটি। ডেমোক্রেসি এন্ড এডুকেশন ছিল না? সরি, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, সোসাইটি কেন বলছি, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। নাম হলো, ওটাও তো অন্য একটা বইয়ের কথা বলছেন আপনি। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। ওকে, আচ্ছা, স্কুল অ্যান্ড সোসাইটি তো হয়েছে। নেক্সট লেখো এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন, জন ডিউয়ের বই। ইম্পর্টেন্ট বুকস, লেখো এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। নেক্সট লেখো ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। এটা লিখলাম তো স্যার। হ্যাঁ, নেক্সট লেখো আর্ট অফ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। নেক্সট লেখো হাউ উই থিঙ্ক, কিভাবে আমরা চিন্তা করি। নেক্সট লেখো স্কুল অ্যান্ড সোসাইটি। লিখিয়ে দিয়েছি হয়ে আছে, ঠিক আছে, স্কুল অ্যান্ড সোসাইটি। নেক্সট লেখো দি পাবলিক and its problem. Next লেখো experience and nature. Next লেখো a common faith.
হয়েছে? স্যার আগের স্লাইডটা একবার দেখাবেন? দেখো, এক্সপিরিয়েন্স এন্ড এডুকেশন, ডেমোক্রেসি এন্ড এডুকেশন, আর্ট অফ এক্সপিরিয়েন্স, হাউ উই থিঙ্ক, স্কুল এন্ড সোসাইটি, public and its problem, experience and nature, a common faith, and last echo, human nature and conduct. ব্যাস। বলেন কন্ডাক্ট। হ্যাঁ, ওকে। এইগুলো হচ্ছে জন ডিয়ের গুরুত্বপূর্ণ বই। ওকে, আচ্ছা, এবার তার কয়েকটা বক্তব্য একটু আমাদের জেনে নিতে হবে। তিনি কি বলতে চাইছেন, তার মূল বিষয়বস্তুটা কি একটু আমাদের জেনে নিতে হবে। ওকে, চলো তিনি কি বলছেন দেখো। জন ডিউয়ের মতে শিক্ষা এবং জীবন, বাংলায় লিখবো? হ্যাঁ লেখো, বাংলা লিখো, বাংলায় লেখো। লেখো, শিক্ষা এবং জীবন দুটি একই প্রক্রিয়া। ওকে, নেক্সট পয়েন্ট করো, পরের পয়েন্ট লেখো, নাম্বার 2। প্রয়োগবাদে বিশ্বাসী, জন ডিউ প্রয়োগবাদে বিশ্বাসী। নাম্বার 3 লেখো, তিনি জীবন ও শিক্ষা সম্পর্কে কোন চিরসত্য ধারণায় বিশ্বাসী ছিলেন না। চিরসত্য মানে ইটারনাল, অ্যাবসলিউট। অ্যাবসলিউট তিনি লেখো, তিনি জীবন এবং শিক্ষা সম্পর্কে তিনি চিরন্তন সত্য ধারণায় বিশ্বাসী ছিলেন না। মানে যেহেতু তিনি প্রয়োগবাদী ছিলেন, সেখানে চিরন্তন সত্য ধারণায় তিনি বিশ্বাসী ছিলেন না। হ্যালো। হ্যাঁ বলো। ওফো, হ্যালো। হ্যাঁ বলো। নাম্বার 1টা কি বললেন? জন ডিউ, জন ডিউয়ের মধ্যে নাম্বার 1টা কি বললেন? আমি লেখো, লেখো শিক্ষা এবং জীবন। কি বলেছি বলে দাও তো, শিক্ষা এবং জীবন একক প্রক্রিয়া। একক প্রক্রিয়া। নেক্সট পয়েন্ট লেখো, তিনি তিনি বলেছেন, বা তার মতে লেখো, তার মতে শিক্ষা হলো জীবন। ইনভাইটেড কমার মধ্যে লিখবে। এডুকেশন ইজ লাইফ, তোমরা ইংলিশে লিখছো, লেখো এডুকেশন ইজ লাইফ, বা লেখো শিক্ষা হলো জীবন এবং জীবনই শিক্ষা, জীবন হলো শিক্ষা। একটু স্পেস দাও, নিয়ে একটু স্পেস লেখো। এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কি বলছেন? শুনতে পেলাম না স্যার। দেখো, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ওকে,
আচ্ছা, নেক্সট লেখো জন ডিউয়ের পাঠ্যক্রমে লেখো স্টেজ অফ এডুকেশন এন্ড কারিকুলাম। স্টেজ অফ এডুকেশন and curriculum. লেখো ডিউ শিশু শিক্ষার 3টি স্তরের কথা বলেন। লেখো শিশু শিক্ষার 3টি স্তরের কথা বলেন। 1 নম্বর লেখো প্লে পিরিয়ড। অর্থাৎ খেলার স্তর। খেলার স্তর বাংলা লেখো খেলার স্তর 4 থেকে 8 বছর। এই সময়টাই চলবে, 4 থেকে 8 বছর সময় পর্যন্ত প্লে পিরিয়ড চলবে। নাম্বার 2 লেখো পিরিয়ড অফ spontaneous attention। 8 থেকে 12। থার্ড স্তর কি বলছেন? পিরিয়ড অফ রিফ্লেক্টিভ অ্যাটেনশন। 12 বছরের বেশি। ওকে, এগুলো হচ্ছে তার এটা কি বলেছে রিফ্লেক্টিভ? হ্যাঁ, রিফ্লেক্টিভ অ্যাটেনশন। ওকে, নেক্সট লেখো স্যার তার 3 নম্বরটা কি বলেছিলেন একবার দেখি পেজটা। লেখো পিরিয়ড অফ রিফ্লেক্টিভ অ্যাটেনশন। আচ্ছা 12 বছর। হ্যাঁ, 12 বছরের বেশি। আচ্ছা, টিচিং মেথড লেখো। টিচিং মেথড সেলফ লার্নিং। নম্বর পয়েন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি তিনি সেলফ লার্নিং এর উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আত্মশিক্ষণ ঘটাতে হবে, আত্মশিক্ষণ করতে হবে। নেক্সট লেখো প্রবলেম সলভিং মেথড। প্রবলেম সলভিং মেথডের উপর গুরুত্ব দিয়েছেন, মানে শিশুকে আদর্শভাবে গড়ে তুলতে গেলে সমস্যা সমাধানের পথে এগোতে হবে। ওকে, কিছু না, এমনি মোটামুটি একটুখানি শিখিয়ে দিয়ে গেলেই হবে, বুঝলেন? হ্যাঁ, আর ওটা ঠিক লাগিয়ে দিতে হবে। আমি এটা খোলা থাকবো শুনে। নেক্সট লেখো লার্নিং বাই ডুইং। হাতে কলমে কাজের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। শিখতে শিখতে কাজ করতে করতে সে শিখবে, অভিজ্ঞতা অর্জন করবে এর মাধ্যমে। এটা হচ্ছে আদর্শ শিক্ষণ পদ্ধতি। এই 3টে পদ্ধতি লিখে নাও। মোটামুটি দে ওইটা না, ওইটা শুনছি। ও মিউট করো, নালে কাজ ছেড়ে দে, থাক নালে ছেড়ে দে। আমি তো কোথাও যাচ্ছি, এখানে থাকবো। অনুভব মিউট করো। চলো, বোঝা গেল? ওকে, অর্থাৎ জন ডিউ যে 3টে শিক্ষণের কথা বলেছেন, সেলফ লার্নিং অর্থাৎ আত্মশিক্ষণ, নিজেকে শিখতে হবে, শিখতে শিখতে শিখবে। প্রবলেম সলভিং হচ্ছে সমস্যা সমাধানের, মানে কোনো শিশুর সামনে কোনো সমস্যা প্রবলেম দাও, সে সমাধান করবে এবং সে শিখবে। লার্নিং বাই ডুইং মানে সে কাজ করতে করতে শিখবে। লার্নিং বাই ডুইং মেথডের উপর তিনি গুরুত্ব দিয়েছেন।
ওকে। স্যার আর কি লেখাবেন? হ্যাঁ আর কি লেখাবেন? হ্যাঁ, টিচার কেমন হবে তার মতে লেখো ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড, তার মতে টিচার হবে, ঠিক আছে? এ ভাই লেখো লেখো তার মতে লেখো জন ডিয়ার শিক্ষা দর্শনের শিক্ষকের ভূমিকা হবে শিক্ষার্থীর বন্ধু এবং পথ প্রদর্শক। শিক্ষার্থীর স্যার একবার বলুন। লেখো জন ডিয়ার শিক্ষা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা হবে ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার। গাইড। অবশ্যই গাইড, ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড। নাম্বার 2 হবে মানে সমগ্র পরিবেশের নিয়ন্ত্রক, ঠিক আছে? লেখো ম্যানিপুলেটর অফ এনভায়রনমেন্ট। ওকে, ম্যানিপুলেটর অফ এনভায়রনমেন্ট। ব্যাস, জন ডিউ শেষ। ঠিক আছে, বলো ঠিক আছে নাকি বলো? বিশ্বদীপ ঠিক আছে, দেবাশিস ওকে, এভরিওয়ান হ্যাঁ স্যার ঠিক আছে। কোনো অসুবিধা নেই? ঠিক আছে। হ্যাঁ না আচ্ছা, এবার দেখো ওয়েস্টার্ন যে ফিলোসফার আছে মোটামুটি, আচ্ছা এখান থেকে তো করে নিলাম, জন ডিউ করে নিলাম। এবার কি বলতো, এবার আস্তে আস্তে যে ওই যখন পরের দিন আমরা ধরবো কি বলতো এডুকেশনাল মানে যে ফিলোসফার রয়েছে, ওয়েস্টার্ন ফিলোসফার রয়েছে, ওই ধরো বাইবেলের 2-4টে বই টই করে নেবে, ঠিক আছে? বাইবেলের 2-1টা বইয়ের নাম লিখবে। এগুলো কোনো ইয়েতে নেই, যদিও দর্শন নেই, 2-1টা বইগুলো একটু করে নিতে হবে। আপনি কবে এক্সাম নেবেন? এবার আমি একটা এক্সাম নেব, সম্পূর্ণভাবে পরীক্ষা নেব, মানে এই ফিলোসফি পুরোটা হবে, ইন্টেলিজেন্স পুরোটা হবে, আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মিউট করো সঙ্গীতা। বলো কি কি পরীক্ষা নেব, বলো তোমরা বলো। স্যার ফিলোসফারের উপর নিন, যেহেতু এগুলো কবে নেবেন একটু? মোটামুটি প্রশ্ন করতে হবে তো, মানে মোটামুটি 6-7 দিন সময় দিচ্ছি। দুটো ম্যাথের চ্যাপ্টার দেবো, দুটো ম্যাথের চ্যাপ্টার থাকবে, আর হচ্ছে পুরো ফিলোসফি থাকবে, ওই আইডিয়ালিজম থেকে শুরু করে এই ওয়েস্টার্ন আর হচ্ছে ইন্ডিয়ান যে ফিলোসফার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, বাইবেলের 2-1টা বইয়ের নাম লিখে নাও তো। এবারে কি শুধু বুকস করলেই হবে? হুম
বাইবেলের বুকস এবার পড়াতে পড়াতে সব চলে আসবে, মানে বাইবেল সম্পর্কে সেরকম নেই, একটা বুক আছে। দেখো, দি এডুকেশন অফ ম্যান। স্যার শুনতে পাচ্ছেন, একটু জোরে বলুন। দেখো, এডুকেশন, দি এডুকেশন অফ ম্যান। স্যার দি এডুকেশন অফ কি বললেন স্যার? দি এডুকেশন অফ ম্যান। ম্যাথ, আচ্ছা। বুকস হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেক্সট লেখো, জার্মান ভাষায় লেখা বাইবেল। নেক্সট লেখো, মাদার্স সং। লেখো মাদার্স সং, গেমস অ্যান্ড স্টোরি। মাদার্স স্যার আরেকবার একসাথেই। মাদার্স, হ্যাঁ মাদার্স সং 2 নম্বর বই, মাদার্স সং, গেমস অ্যান্ড স্টোরিজ। ঠিক আছে। নেক্সট দেখো, দি পেডাগগিস অফ দি কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেন প্রবক্তা হচ্ছে বাইবেল, দি পেডাগগি অফ দি কিন্ডারগার্টেন। ঠিক আছে, এইগুলো হলো আমাদের আজকে পড়াশোনা। পরের দিন আমরা শুরু করব কমিটি অ্যান্ড কমিশন অফ এডুকেশন। ডিফারেন্ট টাইপসের যে কমিটি আছে, কমিশন আছে, এডুকেশন শিক্ষা ক্ষেত্রে যে বিভিন্ন মানে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যে কমিশন কমিটি আছে সেগুলো একটু করতে হবে। ঠিক আছে, চলো পরের দিন এই পার্টটা হবে, তার আগে চলো আজকে এই পর্যন্ত রাখছি। চলো বাই।